ধুর, আর এই পুরনো ল্যাপটপটা দিয়ে কাজ হচ্ছে না। মাঝে মাঝে মনে হয় এই পুরনো ল্যাপটপটা ফেলে দিই, কিন্তু সেটা ভেবেও কোনো লাভ নেই। সবে 2 মাস হয়েছে একটা নতুন অফিসে আমি কাজ পেয়েছি, আর তার সাথে যেইটুকু স্যালারি আমি পাই তার বেশিরভাগটাই ঘর ভাড়া আর খাওয়া দাওয়াতে চলে যায়। এই করে আর নতুন ল্যাপটপ নেওয়ার কথা ভেবেও নিতে পারছি না। হঠাৎ আমার চিন্তায় ছেদ পড়ল। আমার ফোনটা বেজে উঠেছে। বিজয় ফোন করেছে। হ্যাঁ রে, বল। কোথায় রে তুই? কেন? এই তো ঘরে আছি। আজ অফিসে ছুটি, তাই ওয়ার্ক ফ্রম হোম করছি। শোন না, তুই একটা ল্যাপটপ নিবি বলেছিলি না? কোন নতুন ল্যাপটপ কিনতে হবে না। ওই একটা লিঙ্ক তোকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, লিঙ্কটা খুলে দেখ। ওখানে অনেক ভালো ভালো ল্যাপটপ তুই পেয়ে যাবি কম দামে। হ্যাঁ, তবে শোন, এই ল্যাপটপগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড হবে। এই বলে বিজয় ফোনটা রেখে দিল। আমি হোয়াটসঅ্যাপ থেকে লিঙ্কটা বের করলাম। লিঙ্কটা খুলে দেখলাম অনেকগুলো ল্যাপটপের অ্যাড এখানে রয়েছে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে একটা ভালো ল্যাপটপ কম দামে খুঁজে পেলাম। ল্যাপটপের মালিকের ফোন নাম্বার নিচে দেওয়া আছে, তার সাথে অ্যাড্রেসও। ফোনের মধ্যে নাম্বারটা নিয়ে নাম্বারটা ডায়াল করলাম। রিং হচ্ছে। হ্যালো, কে বলছেন? হ্যালো দাদা, আমি পলাশ, কলকাতা থেকে বলছি। আসলে আমি একটা ওয়েবসাইট থেকে আপনার ল্যাপটপের অ্যাডটা দেখলাম, তাই দেখেই আপনাকে আমি কল করলাম। হ্যাঁ হ্যাঁ, বলুন। আমি এই ল্যাপটপটা কিনতে চাই। কত প্রাইজে সেল করছেন একটু বলবেন? তার ল্যাপটপটার প্রাইস তো ওয়েবসাইটের মধ্যে দেওয়া আছে, তা আপনি দেখেননি? দেখেছি, কিন্তু একটা ফাইনাল প্রাইস বললে খুব ভালো হতো। ঠিক আছে, আপনি কাল বেলগড়িয়াতে চলে আসুন। আমার বাড়ি একদম স্টেশনের পাশেই। আমি আমার বাড়ির ঠিকানা আপনার নাম্বারে SMS করে সেন্ড করে দিচ্ছি। ল্যাপটপের ডিলটা ফাইনাল করে একটু মনে মনে শান্তি পেলাম। এত কম দামে একটা ল্যাপটপ পেয়ে যাব এটা কখনো ভাবতে পারিনি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো আমি অফিস চলে গেলাম। অফিসে সারাদিনের কাজের মধ্যে ল্যাপটপটা কখন হাতে পাবো তারই চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। আমার অফিসের প্রত্যেকটা এমপ্লয়ির কাছে ল্যাপটপ বা ডেস্কটপ আছে, তাই তাদের স্যালারি অনেক বেশি, কিন্তু আমার কাছে না থাকায় বাকিটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। 7টার পর অফিসে সব কাজ শেষ করে বন্ধুর বাইকটা নিয়ে বেলগড়িয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। টলিগঞ্জ থেকে বেলগড়িয়া ঘন্টা 2 রাস্তা। আজ ঠান্ডাটা ভালোই পড়েছে। জ্যোৎস্না রাত, শীতল বাতাস গায়ের মধ্যে কাঁটার মতো বিঁধছে। ঘন্টা 2 পর SMS করা অ্যাড্রেসে আমি পৌঁছালাম। ভালো করে তাকিয়ে দেখলাম, ঠিক কাউকে দেখতে পেলাম না। হঠাৎ করে পেছন থেকে একটা লোক আমার নাম ধরে ডাকলো, পলাশবাবু। কে? আমি হতবাক হয়ে পেছনের দিকে তাকালাম। এক অচেনা মুখ আমার পেছনে দাঁড়িয়ে আছে। লোকটার বয়স আন্দাজ 40 কি 42 হবে। লোকটার চোখে আছে মোটা পুরু চশমা। লোকটা কখন পেছনে এসে দাঁড়িয়েছে একটু টের পাইনি। কে আপনি? আমি অনিমেষ, অনিমেষ সর্দার। ল্যাপটপটার অ্যাড্রেস আমি দিয়েছিলাম। কালকে সকালে তো আপনার সাথেই আমার কথা হয়েছিল। আপনার বাড়ি চিনতে অসুবিধে হবে বলে রাস্তায় এসে দাঁড়িয়েছিলাম আর কি। চলুন, আমার বাড়ি এই সামনেই আছে। বাড়িতে এসে জানলাম লোকটার বউ আর ছেলে কোনো একটা দুর্ঘটনায় মারা গিয়েছে। লোকটার সাথে কথা বলে বুঝলাম লোকটা কোনো একটা প্রাইভেট অফিসে জব করে। নানা কথাবার্তার পর উনি ল্যাপটপটা আমার হাতে দিলেন। ল্যাপটপটা দেখে আমার খুব একটা পুরনো বলে মনে হলো না। ল্যাপটপটা আমি অনেকক্ষণ ধরে উল্টে পাল্টে দেখলাম, বেশ পছন্দ হয়েছে আমার। ল্যাপটপটার দাম জিজ্ঞাসা করতে অনিমেষবাবু বললেন, তা ল্যাপটপটা আমি অনেক কষ্ট করে কিনেছিলাম আজ থেকে 6 বছর আগে। কিন্তু কিন্তু কি অনিমেষবাবু? না না, সেসব থাক এখন। সে অনেক পুরনো কথা। আজ অনেক রাত হয়েছে, পরে কোনো দিন একদিন বলবো।
আপনি কাজের জন্য নিচ্ছেন, আপনার কাছে আমি বেশি দাম নেব না। ওয়েবসাইটে লিখেছিলাম 30,000 টাকা এই ল্যাপটপটির দাম, কিন্তু আপনার সাথে কথা বলে বুঝলাম আপনি খুব ভালো মানুষ। আপনি আমাকে 20,000 টাকা দিলেই হবে। আমি ওনার কথা শুনে খুব খুশি হলাম। আমি আর কিছু বললাম না। খুব ভালোই হলো, এই টানাপোড়েনের সময় একটা ভালো ল্যাপটপ কম দামে পাওয়া গেছে। এটা আমার কাছে খুব একটা ভাগ্যের ব্যাপার। অনিমেষবাবু টাকা মিটিয়ে আমি ল্যাপটপটা সাথে করে বাড়ি চলে এলাম। যখন ওনার বাড়ি থেকে বেরিয়ে এলাম তখন রাত প্রায় 10:30। রাতে যখন বাইক চালাচ্ছি তখন ঠান্ডা শীতল বাতাস সারা শরীরে একটি শিহরণ ফুটিয়ে তুলছে। এখন আমার অফিসে কোনো কষ্ট হয় না। সবার মতো আমিও ভালো মাইনে পাই, সাথে ভালো কাজ করার জন্য কোম্পানি থেকে আমার প্রমোশনও হয়েছে। সবই এই ল্যাপটপটার জন্য। এইরকম অনেক দিন আমার জীবন থেকে কেটে গেল। আজ বুধবার। অফিসের কিছু কলিগদের নিয়ে আমার বাড়িতে একটি ফ্যামিলি পিকনিকের আয়োজন করেছিলাম। তাই বাড়িতে একটা আনন্দের উৎসব চলছে। সব বন্ধুবান্ধবরা এসেছে, হই হুল্লোড় চলছে চারিদিকে। হঠাৎ আমার খাস দোষ বিজয় আমাকে ডেকে পাঠালো। এই পলাশ, এদিকে শোন। এই ল্যাপটপটা তুই কাউকে দিয়েছিলি? না না, কেন বলতো? তোর এই ল্যাপটপটার মধ্যে এই ফাইলটা দেখ। আমি ব্যস্ত হয়ে ল্যাপটপটা স্ক্রিনের দিকে চোখ রাখলাম। দেখলাম কতগুলো ভিডিও, কিন্তু এই ভিডিওগুলো তো আমি আগে কখনো দেখিনি। একটা ভিডিও পলাশ চালু করলো, আর আমি যা দেখলাম তাতে আমার পায়ের মাটি যেন কয়েক মুহূর্তের জন্য সরে গেল। পলাশ ভিডিওটা ডেট বের করলো। ডেটটা আমি দেখে আরও বেশি অবাক হয়ে গেলাম। 2018 সালের মে মাসের এটা ভিডিও, মানে 6 বছর আগে। আমি আর পলাশ দেরি করলাম না, দুজন মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। গন্তব্য একটাই, অনিমেষবাবুর বাড়ি। রাস্তায় যেতে যেতে সেদিনের কথাগুলো আমার খুব বেশি মনে পড়ছিল। লোকটা বড্ড ভালো ছিল, কিন্তু সেদিন আমার কি হয়েছিল? নানা কথা ভাবতে ভাবতে আমি লোকটাকে মানে অনিমেষবাবুর বাড়ির সামনে চলে এলাম। বাড়ির দরজার সামনে এসে দেখি বাড়িটা খুব পুরনো হয়ে গেছে। দরজায় মোটা পুরো ধুলোর আস্তরণ, আর দরজার মধ্যে একটা জংধরা তালাও ঝুলছে। কিন্তু 3-4 মাস আগে যখন আমি ল্যাপটপটা নিতে এসেছিলাম তখন বাড়িটা একদম নতুন ছিল। কিন্তু আজ এমন মানে কি করে হলো? আশেপাশে খুঁজে একটা বাড়ির দরজায় গিয়ে টোকা মারলাম। একটা মধ্যবয়স্ক লোক আমাদের আওয়াজ শুনে বেরিয়ে এলো। তাকে অনিমেষবাবুর কথা জিজ্ঞাসা করতে সে আমাদের তার বাড়ির ভেতরে ডাকলো। তিনার মুখে যা শুনলাম তা অনেকটা এই রকম। অনিমেষবাবু মালদার বাসিন্দা। কলকাতায় এসে বাড়ি কিনে বউ বাচ্চা নিয়ে সুখে সংসার করত। টাকা পয়সার অভাব ছিল না তার, গাড়ি বাড়ি সব কিছুই ছিল। কিন্তু এক রাতে অনিমেষবাবুর বাড়িতে কয়েকজন লোক ঢোকে। বলা বাহুল্য কয়েকজন ডাকাতের দল। অর্থাৎ সেই রাতে অনিমেষবাবুর বাড়িতে ডাকাত পড়ে এবং সেই রাতেই তার বউ ছেলে সবাইকে তারা হত্যা করে। আমরা জিজ্ঞাসা করলাম কবে এই ঘটনাটা ঘটেছে। তিনি বললেন আজ থেকে প্রায় 6 বছর আগে। এই কথা শুনে আমাদের পা হাত পুরো ঠান্ডা হয়ে গেল। মনের মধ্যে তখন একটু ভয় কাজ করছিল ঠিকই, কিন্তু মাথার মধ্যে তখন একটা অন্য কথা ঘুরপাক খাচ্ছে। ল্যাপটপে যে ভিডিওটা আমরা দেখেছিলাম তাতে অনিমেষবাবুর ল্যাপটপে কিছু কাজ করছিলেন। একসময় সে সুযোগ বুঝে ছুরি বসিয়ে দেয় অনিমেষবাবুর গলায়, আর যখন লোকটা হত্যা করছিল তখন তার মুখের মধ্যে ঢাকা থাকা কাপড়টা খুলে যায়। এর ফলে তার মুখটা ক্যামেরায় ভেসে ওঠে। সেই প্রমাণ নিয়ে আমরা পুলিশের কাছে সেই রাতেই গিয়েছিলাম। অবশেষে সেই খুনি ধরা পড়ে
এবং অনিমেষবাবু ও তার পরিবার সঠিক বিচার পায়। চল না প্লিজ, কাজের বাহানা দিলে চলবে না। সানডে তো এমনিতেই ছুটি, যখনই বলি যাওয়ার কথা তখনই কোনো না কোনো বাহানা দিস। আমি কিছুই শুনবো না, তোকে নিয়ে যেতেই হবে। সুলতানপুরের যে বাড়িটা আছে ওখানে অনেক দিন ধরে আমার খুব যাওয়ার ইচ্ছে, কিন্তু তুই প্রত্যেকবার নিয়ে যাবি না বলে কত রকম বাহানা দিতে থাকিস। এই শোন, এবার কিন্তু আমি কোনো বাহানা শুনবো না। কথা শেষ করার সাথে সাথে হুট করেই কলটা কেটে গেল। আমাকে একটাও কথা বলতে দিল না, নিজেই হরর করে কথা বলে গেল। পাগলি মেয়ে একটা। রিক্তা আমার অনেক দিনের পুরনো বন্ধু। মজার বিষয় এটাই যে আমরা একই সাথে স্কুল কলেজ কমপ্লিট করেছি। ইভেন দ্যাট আমরা একই কোম্পানিতে জব করি। বিগত কয়েক মাস ধরে ও আমাকে কন্টিনিউ বলে যাচ্ছে আমাদের সুলতানপুরের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সময়ের অভাবে তার হয় না। তাই আজ রেগে গিয়ে সকাল সকাল আমাকে কত কথা শুনিয়ে দিল। কি রে, সূর্য তো মাথার উপরে উঠতে চললো, আর কতক্ষণ ঘুমোবি? না না কাকিমা, আমি তো অনেকক্ষণ আগেই উঠে পড়েছি। রিক্তা ফোন করেছিল তো, ওর সাথে একটু কথা বলছিলাম। তুই এবার একটু ফ্রেশ হয়ে নে, আমি বাজারে যাচ্ছি। ফেরার সময় মালতীদের বাড়ি থেকে ঘুরে আসবো। বাড়ি ফিরতে একটু দেরি হবে আমার। এই বলে কাকিমার রুমের বাইরে বেরিয়ে গেল। ইস, দেখেছো, এত কথার মাঝখানে তো নিজের পরিচয়টাই দিতে ভুলে গেছি। আমার নাম তৃষা। 8 বছর বয়স থেকে কাকু কাকিমার কাছে থেকেই বড় হয়েছি। বাবা মা মারা যাবার পর তিনারাই আমাকে নিজের মনের মতো করে বড় করেছেন। মোদ্দা কথা, বাবা মায়ের অভাব কখনোই অনুভব করতে দেননি। কাকু কাকিমার কোনো সন্তান নেই, তার জন্য তারা আমাকে অনেক ভালোবাসেন, স্নেহও করেন। বাবা মাকে হারিয়েছি তো, তাই দুষ্টুমি করলে কাকিমা সেভাবে বকাবকিও করেন না। কাকিমা একবার গল্প করেছিলেন, আমি ছোটবেলায় টিভি ভেঙে ফেলায় কাকিমা নাকি প্রচণ্ড রেগে গিয়ে আমাকে মারতে এসেছিলেন। ঠিক তখনই আমার মুখের মধ্যে মায়ের অমায়িক মুখটা কাকিমার চোখের মধ্যে ভেসে উঠেছিল। তারপর তিনি মারতে গিয়েও মারতে পারেননি। সেদিনের পর থেকে কাকিমার কখনোই আমাকে মারেন না, বকেন না, তবে কোনো ভুল করলে সঠিকটা বোঝাতে পিছু পাও হন না। এমন সময় হঠাৎ বিছানায় থাকা মোবাইলটা বেজে উঠল। রিক্তা বলল, কি রে, কিছু ভাবনা চিন্তা করলি? কাকিমাকে কিছু জানিয়েছিস? না রে, আসলে কাকিমা একটু বাজারে গেছে, বাড়ি ফিরতে একটু দেরি হবে, এলেই জানাবো। তবে শোন, চিন্তা করিস না, এবার তোকে নিয়েই যাব। তবে হ্যাঁ, সুলতানপুর কলকাতা থেকে খুব একটা দূরে না, মাত্র কয়েক মাইল। সেইখানে যাওয়া এমন কি বড় ব্যাপার। আর সানডে তো এমনিতেই ছুটি, আর একদিনই তো ছুটি পাই, তাই ফ্যামিলির সাথেই সময় কেটে যায়। তাই আর যাওয়া হয়ে ওঠে না। শুধু কাকিমাকে না বলা পর্যন্ত একটু অপেক্ষা কর, কাকিমার কাছ থেকে পারমিশন পেয়ে গেলেই ব্যাস, আর কোনো বাধাই নেই। কথা বলতে বলতে ওর ফোনটা হঠাৎ কেটে গেল। হবে নাই বা কেন, কদিন ধরে নেটওয়ার্কের যে অবস্থা। আমার বাবা দেবব্রত চৌধুরী। আজও বাবার মৃত্যুটা আমার কাছে অস্পষ্ট। বাবার এইভাবে আচমকা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার ঘটনাটা আমার মনের মধ্যে ধাঁধা হয়েই থেকে গেছে। আজও সঠিকটা জানতে পারিনি। আমার বয়স তখন 8 বছর। প্রতিদিনের মতো সেদিনও বাবা অফিস থেকে বাড়ি ফিরছিলেন ডায়মন্ড হারবারের রোডটা ধরে। সেদিন রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি, তার সাথে বজ্রপাত। বৃষ্টিটা থামলে বাবা বাড়ি যাবে এই ভেবে সুলতানপুরে এক চায়ের দোকানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন। ঠিক সেই সময় কিছু লোক জায়গা বিক্রি নিয়ে কথা বলছিলেন। ব্যাস, আর কি, বাবা জানতে পেরে সেই দিনই অ্যাডভান্স দিয়ে জায়গাটা কিনে নিয়েছিলেন। আমার বাবা ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার। সুলতানপুর থেকে বাবার অফিস খুব একটা দূরে না, তাই বাবা সিদ্ধান্ত নিয়েই ফেললেন সুলতানপুরের কেনা জমিটাতে বিরাট বাড়ি বানানো। ব্যাস, আর কি, নিজেই বাড়ির প্ল্যান তৈরি করে ফেললেন, তারপরে মিস্ত্রি দিয়ে কাজ করিয়ে বাড়িটা পুরো কমপ্লিট করে ফেললেন। কিন্তু শেষ পর্যন্ত এক রক্ত জল করা পরিস্থিতি তৈরি হলো। রবিবার গৃহপ্রবেশের দিন ছিল আমাদের।
বাবার ইচ্ছে ছিল গৃহপ্রবেশের পরেই বাড়ির সামনে পড়ে থাকা জায়গাটায় বিরাট ফুলের বাগান করবেন। পরের দিন খবর এলো রাতে নাকি বাবা হার্ট ফেল করেছেন। সেই শোকে মাও অসুস্থ হয়ে পড়েন। কয়েক মাস পরে মাও মারা গেলেন। তারপর থেকেই কাকু কাকিমা ওই বাড়িতে আর যেতে দেন না। শুনেছি সুলতানপুরের আশেপাশের লোকেরা কানাঘুষা করে বলে ওই বাড়ি নাকি অপয়া। কি রে, সে কখন গেছি, এখনো বিছানায় বসে আছিস? ওঠ ওঠ, অনেক বেলা হয়েছে। এবার কিন্তু রেগে যাচ্ছি আমি। এই বলে কাকিমা রুম থেকে বেরিয়ে গেল। আমিও পেছন পেছন বেরিয়ে গেলাম। আমার স্টাডি রুমের পাশেই কাকিমা থমকে দাঁড়িয়ে পড়ল। জিজ্ঞাসা করলো, কিরে, কি ব্যাপার? আজ মেয়েটা আমার পেছন পেছন ঘুরছে, কিছু তো একটা ব্যাপার নিশ্চয়ই আছে। বল মা, কি বলবি? দেখ, ছোট থেকে বড় করে ফেললাম, সবই বুঝতে পারি। নে নে নে, দেরি করিস না, চটপট বলে ফেল তো দেখি। কাকিমা খুব ইচ্ছে করছে সুলতানপুরের বাড়িটাতে যাব। সেই কোন ছোটবেলায় বাড়ি তৈরি হবার সময় গিয়েছিলাম, কমপ্লিট হবার পর তো আর দেখাই হয়নি। যতবার তোমাকে যাওয়ার কথা বলেছি ততবার তুমি কোনো না কোনো বাধা দিয়েছ। এবার প্লিজ না বলো না। যেতে দিতে পারি, তবে একটা শর্ত আছে। একা গেলে চলবে না, কিন্তু সাথে কাউকে নিয়ে যেতে হবে। কাকিমা তুমি চিন্তা করো না, রিক্তা আমার সাথেই যাবে। পারমিশন পাওয়া মাত্রই দেরি না করে রিক্তাকে ফোন করে জানিয়ে দিলাম আজ বিকালেই আমরা বেরোবো। এখন বিকাল 5টা বাজে। আমি আর রিক্তা আমার প্রিয় গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম। কলকাতা থেকে সুলতানপুর মাত্র 1 ঘন্টার রাস্তা, তাই তাড়াহুড়ো না করে আস্তে আস্তেই ড্রাইভ করছি। আমাদের বাড়ি থেকে লেক মাত্র 10 মিনিটের রাস্তা। 10 মিনিট অতিক্রম করে এসেই হঠাৎ শরীরটা কেমন যেন খারাপ মনে হচ্ছে, তাই রিক্তাকে ড্রাইভ করতে দিলাম। এইসব কথা বলতে বলতে একটা বড় অন্ধকার বাড়ির সামনে এসে গাড়িটা দাঁড়ালো। দরজা খুলে যখন আমরা নিচে নামলাম, চারিদিকে অন্ধকার পরিবেশ চোখে পড়ল। পরিবেশের মধ্যে কেমন একটা থমথমে ভাব। সাহস করে এগিয়ে গেলাম আমাদের বাড়ির কালো গেটটার দিকে। বাড়ির সামনে এসে থমকে দাঁড়ালাম। বাড়িটা দেখে আমার চোখের মধ্যে জল এলো। আমার বাবা অনেক স্বাদ করে বাড়িটা বানিয়েছিল, এখন তিনি আর এই পৃথিবীতেই নেই। একরাশ চোখে জল নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলাম। দুজন মিলে ঠিক করলাম আজ রাতে বাড়িটা পুরো ঘুরে ঘুরে দেখব। মোবাইলের ফ্ল্যাশটা জ্বালা মাত্রই ঘরের দরজার দিকে চোখ গেল। সব দরজাগুলোই তো প্রায় লক করা। বাড়ির করিডোর দিয়ে যেতে যেতে গাটা কেমন ছমছম করে উঠল। বাড়িটা পুরো ঘুটঘুটে অন্ধকার। ইলেকট্রিসিটি কোথায় আছে আমরা তা কেউই জানি না। তখন একটা নতুন সমস্যা মাথার ওপর চেপে বসেছে। বাড়ি তো চলে এলাম, কিন্তু রাতটা কোন রুমে থাকবো বুঝতে পারছিলাম না। মুভির মতো অনেকটা ভুতুড়ে বাড়ির পরিবেশ আমরা অনুভব করতে লাগলাম। শুরুতে ভালো লাগছিল, এখন আমার বেশ ভয় করছে। মনে হলো হঠাৎ কেউ আমাদের পেছন থেকে সরে গেল। দুজনেই পেছন ঘুরে তাকালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। কেই বা আসবে, বিগত কিছু বছর ধরে বাড়িটা তো ফাঁকাই আছে। ইচ্ছে করছে পুরো বাড়িটা একবার ঘুরে দেখি, কিন্তু চারিদিকটা পুরো অন্ধকার। মোবাইলের ফ্ল্যাশ লাইট ছাড়া তো আর কিছুই নেই আমাদের কাছে। তার মধ্যে মোবাইলে খুব বেশি চার্জও নেই। তাই ভাবলাম রাতটুকু যেমন তেমন ভাবে কেটে গেলেই কাল সকালেই পুরো বাড়িটা ঘুরে দেখব। এই নিশিরাতেও বাড়ির ভেতর থেকে বাইরের নিস্তব্ধতা আর রাতের ঝিঝি পোকার ডাক সব মিলিয়ে একটা গা ছমছমে পরিবেশ তৈরি হয়েছে। আমার মনে হলো আমি আর রিক্তা ছাড়া এই পৃথিবীতে আর কেউই বেঁচে নেই। ইচ্ছে করছে পুরো বাড়িটা একবার ঘুরে দেখি, কিন্তু চারিদিকটা পুরো অন্ধকার। মোবাইলের ফ্ল্যাশ লাইট ছাড়া তো আর কিছুই নেই আমাদের কাছে।
তার মধ্যে মোবাইলে খুব বেশি চার্জও নেই। তাই ভাবলাম রাতটুকু যেমন তেমনভাবে কেটে গেলেই কাল সকালেই পুরো বাড়িটা ঘুরে দেখব। নিচের তলে একেবারে কোণের রুমটাতে আমি আর রিক্তা বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম। দুজনের মধ্যে কথা চলছিল। এমন সময় দোতলা থেকে চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। উচ্চ শব্দে কয়েকজন মানুষের কলরব শুনতে পেলাম। প্রথমে তো নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না, মনে হলো ভুল শুনেছি। কিন্তু রিক্তা একই কথা বলাতে আমার সন্দেহ দূর হলো। এত বছরের পুরনো বাড়ি, কেউ তো থাকার কথা নয়। তবে কি গ্রামের মানুষের অনুমানটাই সত্যি? এবার একটু ঘাবড়ে গেলাম। রিক্তা খুব সাহসী মেয়ে, কিন্তু এই প্রথমবার ওকে এত ভয় পেতে দেখে আমিও ভীষণ ভয় পেয়ে গেছিলাম। কেউ যেন ভেতরে ঢুকতে না পারে, ভেতর থেকে দরজা লক করে আজকের রাতটা যেন তেন প্রকারে কাটিয়ে দিলাম। পরের দিন সকালে আমি আর রিক্তা ভীষণ এক্সাইটেড ছিলাম পুরো বাড়িটা ঘুরে দেখার জন্য। তাই দেরি না করে পুরো বাড়িটাই ঘুরে দেখলাম। বাড়ির প্রত্যেকটা রুমে এক একটা বড় বড় তালা ঝুলছিল। আমার কাছে একটাই রুমের চাবি ছিল। বাবার মৃত্যুর আগের দিন মায়ের হাতে একটা রুমের চাবি দিয়েছিল বাবা। বাকি চাবিগুলো আজও কোনো খবর নেই। কি আর করা যাবে, চাবি না থাকলে তো অন্য রুমে ঢোকাও যাবে না। তাই আমি আর রিক্তা নিজেদের রুমে ফিরে এলাম। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিলাম, আমরা বাড়ি ফিরে যাবার পর বাড়িটা তো ফাঁকাই পড়ে থাকবে, ফলে চোর ডাকাতের আড্ডাও বাড়বে। তাই দু একজন কেয়ারটেকারের ব্যবস্থা করতে হবে বাড়িটা দেখাশোনা করার জন্য। তাই দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। গ্রামের বিভিন্ন জায়গায় মানুষদের সাথে কথা বলার পর জানতে পারলাম গ্রামের প্রত্যেকটা মানুষই ওই বাড়িটাকে নিয়ে ভীষণ আতঙ্কিত। কেউই রাজি ছিল না কেয়ারটেকার হিসেবে বাড়িটা দেখাশোনা করার জন্য। তাই বাধ্য হয়ে কলকাতায় যেতে হলো আমাদের। সেই কোন সকালে বেরিয়েছি, দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। সারাদিন প্রায় বাইরেই কেটে গেল। অবশেষে কেয়ারটেকারের একটা ব্যবস্থা হলো। সমস্ত কাজ মিটিয়ে আবার ফিরে এলাম সুলতানপুরের বাড়িটাতে। আজ অমাবস্যার রাত, আকাশে একটা তারার চিহ্নও নেই। আমি আর রিক্তা ডিনার কমপ্লিট করে সবেমাত্র বিছানায় বসেছি, আবার সেই আওয়াজ। গতকাল ঠিক যেমনটা শুনেছিলাম। আমি আর রিক্তা আমরা দুজনেই ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু তার সত্ত্বেও মনের মধ্যে একটা সাহস নিয়ে আমরা রুমের বাইরে বেরিয়ে গেলাম ব্যাপারটা কী তা দেখার জন্য। আস্তে আস্তে নিঃশব্দে সিঁড়ি ধরে দোতলায় উঠে গেলাম। ওঠা মাত্রই চোখে পড়ল দোতলার মাঝের ঘরের দরজাটা হালকা ভেজানো আছে। দুজনে ভীষণ অবাক হলাম, এটা কিভাবে সম্ভব? কাল রাতে যখন এসেছিলাম তখন তো দরজায় তালা ছিল, তাহলে কেই বা খুলল? দেখার জন্য আমি আর রিক্তা দরজার দিকে এগিয়ে গেলাম। দরজার ফাঁক দিয়ে রুমের ভেতরে তাকাতে যা দেখলাম, সে এক রক্ত জল করা দৃশ্য। সারা শরীর যেন হিমের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। রুমের ভেতরে এরা কারা? দেখে তো কোনো মানুষ মনে হচ্ছে না। এই অশরীরীগুলো নিজেদের মধ্যে চিৎকার করে যাচ্ছে। এক একজনের ধর থেকে মাথা আলাদা। কি বীভৎস সেই দৃশ্য! এমন সময় হঠাৎ অশরীরী আত্মা পেছন ঘুরে আমাদের দিকে তাকালো। তা দেখে আমার সারা শরীর কাঁপতে শুরু করলো। রিক্তা তো রীতিমতো অজ্ঞানী হয়ে গেছে। প্রাণ বাঁচাতে সিঁড়ির দিকে এগিয়ে গেলাম। ঠিক সেই সময় দরজার সামনে এক অশরীরী ভয়ঙ্কর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। প্রাণের ভয়ে যেন তেন প্রকারে ছুটে পালিয়ে এলাম রুমে। রাতটুকু ভয়ে ভয়ে কেটেছে। সকালে রিক্তার খোঁজে দোতলায় এলাম। এসে দেখি রিক্তা কোথাও নেই। আগের দিনের মতোই প্রত্যেকটা রুমে তালা দেওয়া। রিক্তাকে আর খুঁজে পাওয়া গেল না। বাড়ি ফিরে এলাম একাই।
দেখতে দেখতে 5টা বছর কেটে গেল। রিক্তাকে আর খুঁজে পাওয়া গেল না। এখন ওর বাড়ির সবাই ওর ফেরার আশায় বসে আছে, কিন্তু আমি জানি সত্যিটা। সেদিন রাতে কি হয়েছিল রিক্তার সাথে। আর কোনোদিনই ও ফিরবে না।